আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। সরকারি চাকরিতে ৮০% মেধা এবং ২০% কোটা রাখার প্রস্তাব করবে সরকার। রোববার আপিল বিভাগের শুনানিতে এই প্রস্তাব করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটলাইনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৃহস্পতিবার দিনভর হত্যা, অগ্নিকাণ্ড এবং নৈরাজ্য হয়েছে ঢাকাসহ সারা দেশে। আর এক্ষেত্রে বিএনপি জামাত আন্দোলনকারীদের মধ্যে অনুপ্রবেশ করে সহিংসতা চালায় বলেও অভিযোগ করেন তিনি। যেতে চাই, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এরকম একটা আশঙ্কা থেকে আমরা কঠোর আন্দোলনে কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা হাট লাগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা। আন্দোলনের শুরু থেকে সরকার ধৈর্য ধরেছে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনকারীদের পক্ষে আদালতে যৌক্তিক প্রস্তাব তুলে ধরবে সরকার। আগামী রোববার আপিল বিভাগের যে শুনানি রয়েছে, সরকারের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে 80% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকার কোটা সংস্কারের পক্ষে জানিয়ে কোটা বিরোধীদের আলোচনার প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, মামলার সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকলেও এ নিয়ে কথা বলতে আগ্রহী সরকার। এদিকে সরকারি চাকুরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশেষ চেম্বার আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ চেম্বার আদালত এই আদেশ দেন। হাসান মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনে উত্তাল পুরো দেশ। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিং ডাকেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জানান, কোটা সংস্কারের দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে, আজকে আমরা রাজি হয়েছি। এটা দেরি কোথায় হলো? আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাকে ঘোষণা দিতে বলেছেন যে আগামী 7ই আগস্ট এ সংক্রান্ত মামলার যে শুনানি হওয়ার কথা ছিল তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন মামলাটা, শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। এদিকে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রক্ত মারিয়ে কোনো ধরনের সংলাপ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি এমনটি জানিয়েছেন। এছাড়া ফেসবুক পোস্টে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপের আহ্বান করা হচ্ছে। এছাড়া কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর রামপুরা এলাকায় বিটিপি ভবনে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থেমে থেমে সংঘর্ষ। রামপুরা এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ তথ্য তিনি আমাদের জানিয়েছেন। রাতের 15টার পর বিজিবি এসে উভয় দিক দিয়ে ছত্রভঙ্গ করতে সক্ষম হয় এবং মুহুর্মুহু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড লাগিয়ে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এইভাবে কিন্তু এক পর্যায়ে বিজিবির সামনে কিন্তু তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আন্দোলনকারীরা বারবার চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন কি করা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনকারী তাদের ভিতরে যেন তাদের শরীরে যাতে কোনোভাবে ফায়ারের কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা চাচ্ছেন সুন্দরভাবে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করতে, সরিয়ে দিতে। সেই কাজটি করার জন্য তারা সার্বক্ষণিক চেষ্টা করছেন এবং সারা দিন কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীরা বিজিবি যখন বিকাল এক প্লাটুন বিকালবেলায় আসছিল 4:30টার দিকে, তখন তারা কিন্তু ছত্রভঙ্গ করার পরে আবার কিন্তু সেই জায়গাটি আবার বিজিবি থাকার পরও তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বিজিবি এক পর্যায়ে বাধ্য হয় বিটিবির ভিতরে চলে যেতে এবং তারা ভিতরে অবস্থান নেয়। এইভাবেই কিন্তু একের পর একবার তারা ধাওয়া দিচ্ছেন, পাল্টা ধাওয়া দিচ্ছেন। এই যে আমাদের কাছেও কিন্তু ইট পাটকেল আসতেছে, ইট মারছেন বিজিবির। চলমান কোটা সংস্কার আন্দোলনে দাবি আদায়ে ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর সংগ্রহ করার সময় এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, মিসবাহ হাসান, ক্যামেরাম্যান হেলাল সজীব এবং সাব্বির হোসেন মার্শাল সহ বিভিন্ন গণমাধ্যমের আরও বেশ কিছু সাংবাদিক, ফটো সাংবাদিক আহত হয়েছে। বাড্ডায় বেসরকারি ইস্ট ওয়েস্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনকারীদের হামলার শিকার হন নাজিব এবং সজীব। এদিকে উত্তরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান ও ক্যামেরাম্যান সাব্বির হোসেন মার্শাল। দায়িত্ব পালনকালে পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাসে আহত হন 71 টিভির রিপোর্টার নাদিয়া শারমিন। আহত হয়েছেন দৈনিক নিউ এজের সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও, গ্রিন টিভির প্রধান প্রতিবেদক এম সেকান্দার, বিশেষ প্রতিনিধি সাইফুল রুদ্র, জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান সহ অনেকে। বাংলাদেশের সমুদ্র সীমার প্রতিটি সুযোগ কাজে লাগানোর সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে এ খাতে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নজরানা চৌধুরী রিপোর্ট। বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র সীমা কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শুরু হলো বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের এই সমুদ্র সীমাকে সম্ভাবনার নতুন দিগন্ত বলে উল্লেখ করেন। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারি, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছু যেন আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে
মানে দৃষ্টি দিতে হবে। বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয় এবং সামুদ্রিক মাছ উৎপাদনে পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান এই উৎপাদন বৃদ্ধি করে 2030 সালের মধ্যে মৎস্য খাতের রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ। বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। চট্টগ্রামের মিরেরসরাই বঙ্গবন্ধু ইপিজেড থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের চলমান গণ আন্দোলনকে বেগবান করতে শুক্রবার রাজধানী ঢাকা সহ সারা দেশে জাতীয় ঐক্য সমাবেশ এবং মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে জানিয়ে জনগণকে তাতে যোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া সারা দেশের সকল মহানগর ও জেলার সদরে একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে ছাত্রদের আন্দোলনকে রক্তক্ষয়ী রূপ দিয়েছে সরকার। ছাত্র জনতাকে খুন করে সরকার এখন আর আলোচনার পথ রাখেনি জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। আমরা ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দাবি করেছিলাম, কিন্তু অসংখ্য শহীদের রক্তে সেই সমঝোতার পথ সরকার নিজেই রুদ্ধ করে দিয়েছে। ক্ষমতার অপপ্রয়োগকারী শাসক গোষ্ঠীর সামনে এখন ব্যর্থতা ও খুনের দায়ে পদত্যাগের কোনো বিকল্প নেই। চলমান গণ আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই দাবির সমর্থনে আগামীকাল শুক্রবার বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে মুদ্রানীতিতে নীতি সুদ হার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদের হারের যে ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা শ্লথ হবে বলে মনে করা হচ্ছে। আজ প্রকাশিত মুদ্রানীতিতে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি বা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গাড়ি, ফল, ফুল এবং প্রসাধনী শুধু ঋণপত্রের বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে আমদানি করতে হবে। অন্যদিকে গত জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 9.8%। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এ হারই বহাল রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে। অন্যদিকে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে 14.2% করা হয়েছে। অর্থাৎ ব্যাংক খাত থেকে সরকারকে আরও বেশি ঋণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে মুদ্রার সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে বিশ্বাস করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নিজেদের সমস্যা সমাধানের সক্ষমতা বাংলাদেশের সরকার ও জনগণের রয়েছে বলেও মনে করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একথা বলেন। একই সঙ্গে চীনের কাছে চাওয়া থেকে $200 কোটি সহায়তার বিষয়ে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ সমন্বয়ের পরে চীন আর্থিক প্যাকেজ ঘোষণা করবে। এর মধ্যে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ এবং বাণিজ্যিক ঋণ থাকবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশের চলমান সহিংসতা সমস্যা দ্রুত সমাধান হবে বলেও আশা করেন চীনা রাষ্ট্রদূত। Definitely it's unfortunate, the violence, even lost a lot of life. But our position is clear. We believe the government, the people of Bangladesh, you have capacity, wisdom to solve your own problem. It is also important, the peace, stability is so important for China. Now is the right time for China to have more cooperation, more investment in Bangladesh. We wish to see the stability. We wish to see
Bangladesh will move forward. আন্দোলনকারীরা যদি সরকারের সদিচ্ছাকে দুর্বলতা মনে করে আর আলোচনা ব্যর্থ হয় তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। কোটা আন্দোলনের নামে বিএনপি জামাতের ইন্ধনে দেশে হত্যা, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী 23 জুলাই জেলায় জেলায় সমাবেশের ডাক দেওয়া হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে বিএনপি জামাত আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সহিংসতা চালাচ্ছে। নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। যদি আলোচনা ব্যর্থ হয়, যদি তারা সরকারের যে সদিচ্ছা এইটাকে যদি দুর্বলতা মনে করে এই নাশকতামূলক কাজ চালিয়ে যায়, তাহলে আমাদের এই আন্দোলনের যে আজকে কর্মসূচি সেটা এইভাবে থাকবে না, সেটা পরিবর্তন হবে। আর যদি তারা রাস্তায় নামে নাশকতা করে কিভাবে মোকাবেলা করতে হয় অতীত আমরা করেছি, একইভাবে আমরা ভবিষ্যতেও তাদের মোকাবেলা করব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশ যৌথভাবে হামলা করেছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ তাদের হতাশ করেছে। আবু সাঈদের শাহাদাত বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামকে বহুদিন আলোড়িত করে যাবে। অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নেওয়ার, তাদের দাবি বাস্তবায়নের সমস্ত উদ্যোগ গ্রহণ করুন। আমার আবু সাঈদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে যেভাবে রংপুরে আবু সাঈদকে বুকে তারা গুলিবিদ্ধ করেছে, এই এখনো পর্যন্ত সেই পুলিশ সদস্যকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।